আজকে কথা বলবো এমন একটি নন ফিকশন নিয়ে যেটি পড়তে গিয়ে আপনি একটুও বিরক্ত হবেন না, বরং আপনি অনেক মজা পাবেন, কষ্ট পাবেন, অনেক চিন্তা ভাবনা করবেন। মানে ফিকশনের মতোই আপনার ফিল হবে। অর্থাৎ আপনি নন ফিকশনের মধ্যে ফিকশনের স্বাদ পাবেন। এবং যারা কখনোই নন ফিকশন পড়েন না, পড়তে পছন্দ করেন না, আমার মনে হয় তারাও যদি এই বইটি পড়েন তাহলে তারা নন ফিকশনের ফ্যান হয়ে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে বইটি দেখাই। বইটির নাম হচ্ছে বিশ্ব সাহিত্যের আখড়া রিপাবলিক, লিখেছেন দেবদুলাল মুন্না। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে বিশ্ব সাহিত্যের আখড়া রিপাবলিক, লিখেছেন দেবদুলাল মুন্না। এই বইটিতে বেশ কিছু সূচিপত্র রয়েছে। নন ফিকশনে সাধারণত সূচিই থাকে এবং ওই সূচি থেকে পরবর্তী লেখাগুলো লেখা হয় আর কি। তো আমি যদি আপনাদেরকে একটু সূচিটা শুনাই। মহান শিল্পীদের ক্ষত ও ভালোবাসা সমূহ, সৃষ্টিশীলদের খেয়ালিপনা, সৃষ্টিশীলদের বন্ধুত্ব ও বিবাদ, লেখকের বন্ধ্যাত্ব, বিখ্যাত সৃষ্টিশীলদের অবসাদ ও স্যাটায়ার, স্মরণীয় 10 জন যারা পেয়েছিলেন রাষ্ট্রের অবমাননা ও অবিচার, শীতে পাওয়া সাহিত্য, সাহিত্যে জলে নেভে ফ্যাসিস্ট ও বিপ্লবীর চরিত্র, ইত্যাদি ইত্যাদি। এবং শেষে দেশভাগের কারণ খুঁজছেন সিরাজুল ইসলাম চৌধুরী, সাহিত্যিকদের চিঠি, বাংলা সাহিত্যে দেশভাগ, সাহিত্যে নোবেল প্রত্যাখ্যান ও কেড়ে নেওয়ার গল্প, সাহিত্যে জেনারেশন, সাহিত্যে যৌনতা, ইত্যাদি ইত্যাদি হচ্ছে সূচিপত্র। তো এই বইটার যে প্রথম সূচিটা, মানে প্রথম পর্বটা, মহান শিল্পীদের ক্ষত ও ভালোবাসা সমূহ, এখানে আপনি জানবেন যে কখনো একজন শিল্পীকে তার ব্যক্তিগত জীবন দিয়ে বিচার করতে নেই। কারণ ব্যক্তি জীবনে তারা অনেক রকম হতে পারেন। ব্যক্তি জীবনে কেউ যে খুব সৎ সেটা না, তারা কিন্তু অসৎ ব্যক্তি জীবনে হতে পারেন এবং তাদের ব্যক্তি জীবন যে খুব বেশি সুখকর এমন কিছুও নয়। যেমন এখানে যদি আমি একজনের নাম বলি, তার নাম হচ্ছে ডিলান টমাস। তো তাকে নিয়ে অনেক বদনাম রয়েছে লেখক ডিলান টমাসকে নিয়ে, কারণ তিনি হচ্ছে ব্রোথেলে যেতে পছন্দ করতেন, খুব বেশি ব্রোথেলে যেতেন, মদ খেতেন। তো এটা নিয়ে তার দুর্নাম রয়েছে। কিন্তু এই যে তার ব্রোথেলে যাওয়ার যে কারণটা, সেই কারণটা কিন্তু মানুষজন জানে না। সেই কারণটা হচ্ছে তার মা একজন সেক্স ওয়ার্কার ছিলেন। তো তিনি ব্রোথেলে যেতেন আসলে তার মাকে খুঁজতে। তার মা হারিয়ে গিয়েছে এবং সেই মাকে খোঁজার জন্যই তিনি বারবার ওই জায়গায় যেতেন। তার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য ছিল না। অথচ আমরা এই ব্যাপারটাকে এমনভাবে জানি যে তিনি ব্যক্তিগত জীবনে খুব একটা ভালো মানুষ ছিল না। এরকম আমরা আসলে অনেক লেখকদের সম্পর্কে জানি যে তাদের চরিত্র খুব একটা ভালো ছিল না। মানে তাদের চরিত্র ভালো ছিল না বলতে নানান রকম সমাজের কারণে, টাকা পয়সার অভাবে, তারপর হচ্ছে মানসিক অস্থিরতার কারণে তারা এক এক সময় এক এক রকম হয়ে গিয়েছেন। অনেকে তো আবার মদ না খেলে নাকি লিখতেই পারতেন না, এমন কাহিনীও আমরা এই বইতে জানতে পারি। তো সব কিছুর পেছনে একটা কারণ রয়েছে এবং শিল্পকে কখনো তার চরিত্র, তার ব্যক্তিগত জীবন, তার জীবন নিয়ে ব্যাখ্যা করতে নেই। এটি আসলে লেখক এখানে বুঝিয়েছেন এবং তিনি অনেক মজার মজার ঘটনা ব্যাখ্যা করেছেন, অনেক শিল্পীদেরকে নিয়ে কথা বলেছেন। তারপর রয়েছে সৃষ্টিশীলদের খেয়ালিপনা। এখানে হচ্ছে আসলে লেখকদের নানান খেয়ালিপনা আপনি জানতে পারবেন যে তারা ব্যক্তিগত জীবনে কেমন মজার মানুষ ছিলেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি হচ্ছে অনেক বেশি কলম সংগ্রহ করতে পছন্দ করতেন। তিনি কখনো ওই কলম দিয়ে কিন্তু তিনি কখনো লিখতেন না। এটা তার একটা স্বভাব ছিল যে তিনি নানান রকম নতুন নতুন কলম সংগ্রহ করতে পছন্দ করতেন। তারপর শরৎচন্দ্র সবসময় তার সাথে একটি মুগুর নিয়ে চলতেন, কারণ তার চিন্তা ছিল যে কেউ হয়তো তাকে হুট করে আক্রমণ করে বসবে, তখন তিনি কি করবেন। তো তার এই খেয়ালিপনাটা মাস 7 মতো ছিল, তারপর হারিয়ে গিয়েছে। তারপর আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি তারাশঙ্করের গল্পটা পড়ে। তিনি মানে খুব বেশি হুটহাট করে কোনো কারণ ছাড়াই মানুষের নামে মামলা মোকদ্দমা করে বসতেন। মানে এটা তিনি খুব শখের মতো নিয়েছেন। তার মন চাইলেও তিনি গিয়ে মামলা করে আসলেন, এরকম একটা ব্যাপার। মানে আপনি চিন্তা করে দেখুন, একজন লেখক কত খেয়ালি, কোনো কারণ নেই, কারণ টারণ কিচ্ছু নেই, তার মন চাইলেও, শখ হলো, তিনি গিয়ে একজনের নামে মামলা করে আসলেন। তারপর যদি আমরা শিবরাম চক্রবর্তীর ব্যাপারে জানি, তার খেয়ালিপনা এমন ছিল যে তিনি কি করতেন, মানুষের নাম্বার নোটবুকে তুলে রাখতে পছন্দ করতেন, অ্যাড্রেস, নাম্বার, এগুলো। তারপর এখানে আবার আমরা শুধু যে বাঙালি লেখকদেরকে নিয়ে জানতে পারি তা না, বিদেশি লেখকদের নিয়েও বলা হয়। যেমন এখানে হিটলারকে নিয়ে বলা হয় যে হিটলারের একটা শখ ছিল, সে হচ্ছে ভায়োলিন বাজাতে অনেক পছন্দ করতো। সে নিজে মানুষ হত্যা করতো, সব কিছু করতো, তারপর আবার তাদের স্মরণে গিয়ে ভায়োলিন বাজাতো। মানে তার অদ্ভুত একটা শখ আর কি। তারপর এই যে আরও কিছু লেখক রয়েছে, যেমন
এখানে যদি আমি আরও কয়েকজনের নাম বলি, হ্যামিংয়ের কথা বলি, তার খুব শখ ছিল যে তিনি যখনই কোথাও যেতেন আর কি, তখন তিনি ওই জায়গা থেকে মানে শিকারে যেতেন বা কোথাও গেলে তিনি ওই জায়গা থেকে পশু পাখি এইসব কিছু হয়তো দাঁত, তারপরে চামড়া, মানে যা মন চায় ওটা নিয়ে আসতেন এবং এনে তিনি ওগুলো সংরক্ষণ করতেন। যার কারণে তার প্রথম বউ চলে গিয়েছে কারণ এগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতো, পচে যেত, যার কারণে প্রতিবেশীরাও তার উপর বিরক্ত ছিল। কিন্তু তার এই শখ কোনোভাবে শেষ হয়নি আর কি, তার এই শখ সবসময় ছিল। তারপর ভিক্টর হুগোকে নিয়ে যদি বলা হয়, ভিক্টর হুগোর ব্যাপারটা এমন ছিল যে তিনি খুব সমুদ্রে যেতে পছন্দ করতেন, তিনি হচ্ছে এরকম ভ্রমণ করতে পছন্দ করতেন। তার গল্পের মতো তিনিও এইখানে সেখানে চলে যেতেন এবং শেষমেশ দেখা যায় খেয়ালিপনার কারণেই তাকে মারা যেতে হয় আর কি। তো তারপর এটা তো ছিল খেয়ালিপনা। তারপর আমরা যদি হচ্ছে সৃষ্টিশীলদের বন্ধুত্ব ও বিবাদ এটা দেখি, এখানে হচ্ছে আমরা বেশ কিছু লেখকের বন্ধুত্ব সম্পর্কে জানতে পারি। তারা বাস্তব জীবনে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে তাদের খুব মজার ছলে তাদের হচ্ছে বন্ধুত্ব ভেঙে গিয়েছে। কেউ হচ্ছে কারো প্রতিপত্তি হিংসা করছে, কেউ খুব লম্বা সেটা হিংসা করছে, মানে এরকম আর কি। খুব ছোট ছোট কারণে তাদের বন্ধুত্ব ভেঙে গিয়েছে। আবার কেউ কারো উপকার করছে, সেটা অন্যজন দেখতে পছন্দ করছে না। যেমন মাইকেল মধুসূদন দত্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে সাহায্য করছেন যখন তিনি অর্থকষ্টে পড়েছেন, তখন আবার আরেকজন সেটা পছন্দ করছে না, সেটা নিয়ে ঈশ্বরচন্দ্রকে খোঁচা দিচ্ছেন। তখন আবার ঈশ্বরচন্দ্র বলছেন যে আগে তুমি মাইকেলের মতো হয়ে দেখাও, তারপর আমি বুঝবো যে কেন আমি মাইকেলকে হেল্প না করে তোমাকে করবো, এরকম একটা ব্যাপার। তারপর এখানে লেখকের বন্ধাত্ব, এই ব্যাপারটা আমাকে খুব হচ্ছে আকৃষ্ট করে। বন্ধাত্ব আবার লেখকের সাথে কিভাবে যায়? তো আসলে আমরা যেমন রিডিং ব্লকে পড়ি না, আমরা পড়তে পারছি না, অনেক দিন থেকে কোনো কিছু পড়া হচ্ছে না, মাথায় রাখতে পারছি না, এরকম লেখকদেরও হচ্ছে রাইটিং ব্লক হয় এবং সেটাকেই আসলে লেখকের বন্ধাত্ব বলা হয়েছে। তো পৃথিবীর বিখ্যাত লেখকেরা এবং বাংলাদেশের লেখকেরা কিভাবে তাদের রাইটিং ব্লক কাটিয়েছেন এবং এই রাইটিং ব্লকের পড়ার কারণে তারা কিভাবে হারিয়ে গিয়েছেন, অনেক লেখক সম্পর্কে এখানে এই বইটিতে বলা হয়েছে। তারপর আমরা দেখতে পাই স্মরণীয় 10 জন যারা পেয়েছিলেন রাষ্ট্রের অবমাননা অবিচার। এখানে আমরা সক্রেটিসকে দেখতে পাই। তাকে দেখতে পাওয়াটাই স্বাভাবিক, কারণ তিনি এত একজন জ্ঞানী মানুষ ছিলেন, তারপরেও রাষ্ট্র তাকে আসলে চিনতে পারেনি এবং যার কারণে তাকে হেমলক পান করে মারা যেতে হয়েছে। তারপর এখানে সেনেকার কথা বলা হয়েছে, দান্তের কথা বলা হয়েছে, গ্যালিলিওর কথা বলা হয়েছে, লর্ড বায়রন সহ আরও অনেকের কথা বলা হয়েছে। তারপর দেখতে পাই শীতে পাওয়া সাহিত্য। এখানে আসলে বলা হয়েছে শীতকালে যেসব সাহিত্য রচনা হয়েছে এবং শীতকালটা কিভাবে লেখকদের উপর প্রভাব ফেলেছে, লেখিকাদের উপর প্রভাব ফেলেছে। এবং শীতকাল নিয়ে একটা হচ্ছে লাইন ছিল এখানে, যেটা ভাস্কর চক্রবর্তী লিখেছেন, যে আমি লাইনটা ভুলে গিয়েছি, আমি একটু পড়ে দেখি। এরকম ছিল, শীতকাল এসে গেছে সুপর্ণা, আমাকে আরও কিছু দিন ঘুমোতে দাও, আমি হচ্ছে আমার শরীরে ব্যাঙের রক্ত ঢুকে পড়ছে, এরকম কিছু একটা লাইনটা ছিল। তো লাইনটা যদি আমি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো, প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে, আমি চুপ করে বসে থাকি অন্ধকারে। তো এখানে আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে তার শরীরে কে যেন মানুষের রক্তের বদলে প্রতিদিন ব্যাঙের রক্ত ঢুকিয়ে দিচ্ছে এবং তিনি অন্ধকারে বসে এটা উপলব্ধি করতে পারছেন। তো এটার পিছনে কিন্তু একটা সত্যি ঘটনা রয়েছে। এমন একজনের সাথে সত্যি হয়েছে যে একজনের শরীরে অন্য কিছু শূকরের রক্ত সম্ভবত ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সে মারা গিয়েছে। তো এই ব্যাপারটা কি আমাদের লেখক ভাস্কর চক্রবর্তী জানতো নাকি জানতো না, জেনেই কি তিনি সেটা রচনা করেছেন কিনা, এই ব্যাপারটাও আপনি হচ্ছে এই বইতে জানতে পারবেন। এবং এই ঘটনাগুলো খুবই হচ্ছে আপনার কৌতূহল জাগাবে। তার পরবর্তীতে আবার রয়েছে সাহিত্যে জলে নেভে ফ্যাসিস্ট ও বিপ্লবীর চরিত্র। এটা হচ্ছে আসলে এইখানে বলা হয়েছে যে সাহিত্যে যেসব বিপ্লবীদের নিয়ে বলা হয়েছে, লেনিন, তারপরে এদেরকে নিয়ে যে বলা হয়েছে, এরা আসলে বাস্তব জীবনে কেমন বিপ্লবী ছিলেন বা তাদের এই বিপ্লবী হওয়ার পেছনে সাহিত্য কতটা ভূমিকা রেখেছে এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে কেমন আলোচনা করা হয়েছে ইত্যাদি। তারপরে আবার সাহিত্যে যৌনতা, এই ব্যাপারটা হচ্ছে সাহিত্যে অনেকে খুব বেশি যৌনতা লিখতে পছন্দ করেন, যেটাকে তারা কোনোভাবে দোষ মানতে চান না। তারা বলেন যে এটার পিছনে তারা আবার যুক্তিও দেন, সেটাও লেখক দেখিয়েছেন। আবার এই যৌনতার কারণে, মানে এত বেশি যৌনতার কারণে কিছু বই একেবারে পার্মানেন্টলি বাদ দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে, সেই বইগুলো সম্পর্কে লেখক বলেছেন। তারপর যদি আমরা এখানে সাহিত্যের জেনারেশন দেখি, এইখানে লেখক আলোচনা করেছেন যে প্রত্যেক জেনারেশনে গিয়ে সাহিত্য কিভাবে পাল্টেছে, কেমন
কি চিন্তা ভাবনা ছিল, এবং আমাদের অনেক হচ্ছে জেনারেশনের ছেলে মেয়েরা চেয়ে ঘুরে বেড়ার গেঞ্জি পরে হাঁটে, কিন্তু এটাই জানে না যে সে কি ছিল। একজনকে প্রশ্ন করা হয়, তখন সে বলে যে পড়েছি, আমার মনে হয় সে কোনো ব্যান্ডের কিছু ছিল বা এরকম। তো এটাই আসলে লেখক এখানে আফসোসের কথা বলেছেন। তারপর সাহিত্যে নোবেল প্রত্যাখ্যানও কেড়ে নেওয়ার গল্প, এখানে আমরা দেখতে পাই যে কিভাবে নোবেল কারা কারা প্রত্যাখ্যান করেছেন, কেন প্রত্যাখ্যান করেছেন, এর পেছনে কি গল্প রয়েছে, কোন কোন লেখক পেয়েছেন, এগুলো তিনি আলোচনা করেছেন। তারপর সাহিত্য করে ধনী হয়ে সাহিত্য করার গল্প, এখানে আমি দেখতে পাই একজন লেখক যে হচ্ছে 29 বছর বয়স মাত্র, সে 29 বছর বয়সে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়ে গিয়েছে, এবং তার সেই 30 মিলিয়ন মার্কিন ডলার বাংলা টাকায় অলমোস্ট হচ্ছে 194 কোটি টাকার মতো। তারপর সেই লেখক ছাড়াও আরও অনেক সম্পর্কে আমরা জানতে পারি, যেমন ড্যান ব্রাউনের কথা জানতে পারি, যিনি আসলে বাস্তবিক অর্থে ধনী ছিলেন, এবং ধনী হওয়ার পরে তিনি লিখেছেন। তিনি লেখক, মানে তার হচ্ছে লেখালেখির জন্য ধনী হতে হয়নি, আগে থেকেই তিনি ধনী ছিলেন। তবে এখানে বিশেষ করে যার নাম আসে জেকে রাউলিং, হ্যারি পটারের লেখক, যিনি বাস্তব জীবনে খুবই দরিদ্র ছিলেন। তার বই বারবার সব জায়গায় গিয়ে হচ্ছে বাদ যেত। পরবর্তীতে তার বই যখন সিলেক্ট হয়, তখন তিনি এই বই সেল করে এত বড়লোক হয়ে গিয়েছেন, যেটা হচ্ছে একদম মানে হচ্ছে কি বলা যায় এটাকে আসলে, যেটা অসম্ভব একটা ব্যাপার ছিল, ওরকম একটা ধনী তিনি হয়ে গিয়েছেন। তারপর আবার আমরা এখানে আরও অনেকের নাম দেখতে পাই, E.L. জেমস, পলা হকিংস, জ্যাকি কলিন্স। পলা হকিংসের যে বইটা ছিল দ্য গার্ল অন দ্য ট্রেন, এই বইটা হচ্ছে আমি পড়েছি এবং বইটা আমার খুবই ভালো লেগেছে। এই বইটা সম্পর্কে এই বইতে আলোচনা করা হয়েছে, এবং এই বইটা কত কপি বিক্রি হয়েছে, তারপর লেখিকা কীরকম ধনী হয়েছে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। তারপর বিল গেটসের একটা বই, বিজনেস নিয়ে একটা বই নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, যে বইটা পৃথিবীর 95% মানুষ বলেছে ভালো। তারপর মাইকেল ডেল, স্যাম ওয়ালটন, অন্যান্য অনেককে নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর সাহিত্যিকদের চিঠি, এই অংশটা মানে এই সূচিটা আমার ভালো লেগেছে, এই অধ্যায়টা। এখানে বিভিন্ন সাহিত্যিকদের লেখা চিঠিপত্র আমরা পাই, ছোট ছোট চিঠি, খুব একটা বড় না, মাত্র 134 থেকে 149 পেজ পর্যন্ত লেখা হয়েছে। তারপর আসে বাংলা সাহিত্যে দেশভাগ। তো এখানে আমাদের সাহিত্যে কারা কারা দেশভাগ সম্পর্কে লিখেছেন, অনেক সময় দেখবেন অনেকে সাজেশন চায় যে দেশভাগ নিয়ে কোনো গল্প, ভালো কোনো কবিতা, ভালো কোনো বই, ভালো কোনো গল্প রয়েছে কি। এখানে অসম্ভব ভালো ভালো কিছু বইয়ের কথা বলা হয়েছে, অনেকগুলো বই সাজেস্ট করা হয়েছে, যেগুলো আমি আস্তে আস্তে পড়বো। অনেকগুলো আমি পড়েছি এবং এখান থেকে আমি সাজেশন নিয়ে অনেকগুলো আসলে পড়বো। তারপর আবার দেখলাম এখানে সাহিত্যে চুরি নিয়ে লেখা হয়েছে। তো এখানে দেখানো হয়েছে আপনার রবীন্দ্রনাথ থেকে শুরু করে পৃথিবীর অনেক বড় বড় লেখকরা প্রত্যেকেই চুরি করেছেন, প্রত্যেকেই হচ্ছে অনুপ্রাণিত হয়ে লিখেছেন, অনুকরণ করেছেন। এমনকি আমাদের বাংলাদেশি জীবনানন্দ দাশের কবিতা থেকে অন্য বিদেশি একজন লিখেছেন, হেলাল হাফিজ অন্য আরেকজন বিদেশি রাইটারের একটা লাইন থেকে নিজের কবিতা, নিজের হচ্ছে লাইন লিখেছেন। এখন কি জানি একটা লাইন ছিল, আমি ভুলে গিয়েছি, ওই লাইনটা লিখেছেন এরকম। তারপর হচ্ছে শেক্সপিয়ারের 11টি নাটক পুরোপুরি কপি পাওয়া গিয়েছে, এবং সেটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে পাওয়া গিয়েছে, যেই অ্যাপস দিয়ে হচ্ছে এরকম কপি ধরা যায়। তো এখানে বলা হয়েছে যে সাহিত্যে চুরিটা অনেক বেশি কমন। আমাদের বহু সাহিত্যিক, নবীনদের কথা বাদ, পুরনো অনেক সাহিত্যিক, বিদেশিরা, এরা একজন আরেকজন থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন, অনুকরণ করে লিখেছেন, মানে তারা চুরি করেছেন এক কথা, এবং সেটা প্রমাণ লেখক দেখিয়েছেন আর কি, বাস্তবিক প্রমাণ সেটা লেখক দেখিয়েছেন। তারপর এখানে সাহিত্যে যুদ্ধ, সাহিত্যে নারীবাদ ইত্যাদি ইত্যাদি বলেছেন, যে সাহিত্যে যুদ্ধ কীভাবে এসেছে, যুদ্ধে সাহিত্য কী ভূমিকা রেখেছে, এবং হচ্ছে এখানে হুমায়ুন আহমেদের মধ্যাহ্ন নিয়েও কথা বলা হয়, যেটা আমরা দেখতে পাই যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে বেশ বড় করে একটা প্যারা লেখা হয়। এবং সাহিত্যের নারীবাদ, এখানে হাসান আজিজুল হকের একটা কথা লেখা হয় যে আমাদের দেশের ফেমিনিস্টরা আসলে শুধুমাত্র এটাই বোঝে নারীবাদ বলতে শি থেকে হি হয়ে যাওয়া, এরকম একটা বক্তব্য হাসান আজিজুল হক দিয়েছেন। হি থেকে না, শি আর হি এ দুটোর সমান অধিকার বোঝেন, কিন্তু যখন একটা দেশে আসলে মানুষ হিসেবেই কোনো অধিকার পাচ্ছে না, সেখানে হি সি এই অধিকার চাওয়া হচ্ছে, মানে এটা চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এরকম করে বেশ কিছু নারীবাদ নিয়ে লিখেছেন, অনেক দেশের নারীদেরকে নারীবাদ নিয়ে চিন্তাভাবনা, আমাদের দেশের নারীবাদ নিয়ে চিন্তাভাবনা, এগুলো লিখেছেন। এবং তারপরে বলা যায় এই বইটা শেষ। তো
মানে এই পুরো বইটা জুড়ে আসলে আপনি কোথাও গিয়ে বোরিং হবেন, বোর লাগবেন এরকম আপনার মনে হবে না, বরং আপনি প্রতি পেজে গিয়ে নতুন নতুন করে লেখকদের সম্পর্কে জানতে পারবেন, লেখকদের নিয়ে পড়তে পারবেন, তাদের করুণ কাহিনী জানতে পারবেন। অনেক লেখকরা বাস্তব জীবনে অনেক সংগ্রাম করেছেন, যেমন কাফকার কথা বলা হয়েছে, যিনি কখনো চাননি তার বই প্রকাশিত হোক। তিনি নিজের স্ত্রীর সেবা করতেন বাসায় এসে, তারপর তিনি মন চাইলে লিখতেন এবং শেষমেশ তিনি বলেছিলেন তার বন্ধুকে যে তার এই লেখাগুলো পুড়িয়ে দেওয়ার জন্য, এগুলো প্রকাশ না হওয়ার জন্য। সবশেষে কিন্তু এই লেখাগুলো প্রকাশ হয়েছে এবং বিশ্বব্যাপী লেখাগুলো বেশ সমাদৃত হয়েছে। তারপর এখানে আমরা ভ্যান গগের কথা জানতে পারি, তারপর এখানে আমরা পাবলো পিকাসোর কথা জানতে পারি, যে এখানে তার বিভিন্ন স্যাটায়ার নিয়ে কথা বলা হয়েছে, যে পিকাসোর বাসায় একজন বেড়াতে গিয়েছেন এবং তাকে জিজ্ঞেস করেছেন যে আপনার বাসায় আপনার কোনো ছবি নেই কেন, মানে আপনার আঁকা কোনো ছবি নেই কেন, আপনার আঁকা ছবি তো থাকার কথা, কারণ আপনার ছবি অনেক দামে দামে বিক্রি হচ্ছে। তখন পিকাসো বলছেন যে আসলে পাবলো পিকাসোর ছবির অনেক দাম, তো আমি সেই দামটা কুলোতে পারছি না বলে আমি ছবিগুলো আমার সংগ্রহে রাখতে পারছি না। তো এখানে এটা দিয়ে আসলে লেখকের দারিদ্রতা বোঝানো হয়েছে এবং প্রথম তার যে ছবিগুলো কোনোভাবে সেল হতো না সেই ব্যাপারগুলো দেখানো হয়েছে। তো এখানে মানে প্রত্যেকটা প্যারায়, প্রত্যেকটা শিরোনামে আপনি কোনো না কোনো লেখক নিয়ে জানতে পারছেন, আমাদের বাংলাদেশি লেখকদের মজার কাহিনী জানতে পারছেন, তাদের জীবন নিয়ে জানতে পারছেন, পাশাপাশি আপনি বিদেশিদের নিয়েও জানতে পারছেন। তো ছোট্ট একটা বই, কিন্তু এই বই নিয়ে কথা বলতে বলতে অলমোস্ট 16 মিনিট পার করে ফেলেছি আমি। মানে আমার খুবই পছন্দ হয়েছে এই বইটা। আসলে বইটি এসেছে ঐতিহ্য প্রকাশনী থেকে, এর মুদ্রিত মূল্য 360 টাকা মাত্র, মানে এই বইটা আপনি আরও অনেক কমে পাবেন আর কি। তো যাই হোক, যারা নন ফিকশন পছন্দ করেন না, আমি বলবো আপনারা এই ছোট বইটাকে একটা ট্রাই দিতে পারেন, আপনার ভালো লাগবে। আর আপনি অনেক কিছু জানবেন সাহিত্য নিয়ে, সাহিত্যিকদের নিয়ে, বিশেষ করে আপনি অনেক বেশি ভালো ভালো বইয়ের সন্ধান পাবেন। বেস্ট সেলার, বিদেশি বেস্ট সেলার বইয়ের সন্ধান যেমন পাবেন, বাংলাদেশে অনেক ভালো বইয়ের সন্ধান পাবেন, অনেক ক্লাসিক বইয়ের সন্ধান পাবেন। তো আশা করি আপনারা এই বইটি পড়বেন, আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।